আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সাম্প্রতিক বিষয় নিয়ে এখানে কথা বলবার চেষ্টা করি। দেশ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, খেলাধুলা, আন্তর্জাতিক সব প্রসঙ্গ যেগুলো টক অফ দ্য টাউন সেগুলো আমাদের এই আলোচনায় উঠে আসে। আজকে আমরা কথা বলবো স্বপ্ন ও সম্ভাবনার বিদ্যুৎ এই বিষয়টি সামনে রেখে। আমরা জানি যে আজকে সকালে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বলেছেন এই বিদ্যুৎ কেন্দ্রটি হয়তো বাংলাদেশের জন্য বিদ্যুৎ এবং জ্বালানি চাহিদার একটা বড় একটা ভরসা আমরা সবাই জানি। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। তিনজন অতিথি আমাদের সঙ্গে থাকছেন এই আলোচনায়, তাদেরকে একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, রয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, রয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। তিনজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। এবং এই আলোচনায় ঢুকবার আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর তিনি কথা বলেছেন আমাদের সহকর্মীদের সঙ্গে। তার ছোট্ট একটু কথা তিনি একটু বর্ণনা করেছেন এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজের কি পরিস্থিতি এবং সার্বিক নানা বিষয়। আমরা সেই কথাগুলো শুনে আমাদের আলোচনাটি শুরু করতে চাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি বড় প্রজেক্ট বাংলাদেশের পার্সপেক্টিভ। এটা শুধু কষ্টের দিক থেকে না, এটা আপনারা যদি টেকনোলজির কথা চিন্তা করেন সেই দিক থেকেও এটা অনেক বড় এক্সটেন্সিভ প্রজেক্ট। এবং রাশিয়ান ফেডারেশন আমাদের বন্ধুপ্রতিম দেশ, তারা আমাদেরকে এই টেকনোলজিতে আমাদেরকে অফার করেছে, তারা আমাদেরকে সহায়তা করছে। সুতরাং দিস প্রজেক্ট কুড বি দ্য ওয়ান অফ দ্য কর্নারস্টোন, যে তাদের যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সেটা প্রকাশ করার মতো। সুতরাং এত বড় একটা প্রজেক্ট এবং যার সাথে টেকনোলজি, সেফটি, সিকিউরিটি সব কিছু জড়িত আছে, এবং দিস কাইন্ড অফ প্রজেক্ট একটা মিনিমাম কমিটমেন্ট বিটুইন টু গভর্নমেন্টস 100 years। সুতরাং এই রকম একটা কমিটমেন্ট এবং ট্রাস্টেড ফ্রেন্ড এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই প্রজেক্টের সাথে সম্পৃক্ততা, এটাই স্বাভাবিক। এবং এই উপপ্রধানমন্ত্রী যে আসছেন রাশিয়ান ফেডারেশনের, মাননীয় প্রধানমন্ত্রী থাকছেন, সেটাই আমাদের সরকারের যে উচ্চ পর্যায়ের যে আমাদের একটা স্ট্রং কমিটমেন্ট টু নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, সেটাই বহিঃপ্রকাশ। এখন আপনারা যদি দেখেন যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অ্যানাদার ফিচার্স, দিস ইজ ক্যাপিটাল ইন্টেন্সিভ। তার মানে আপনি যদি একটা পাওয়ার প্ল্যান্টকে প্রজেক্ট মনে করেন, স্টার্টিং ফ্রম ডিজাইন, ল্যান্ড ডেভেলপমেন্ট আপ টু ডিকমিশনিং, এইটাকে যদি টোটাল লাইফ সাইকেল চিন্তা করেন একটা ইউনিট হিসাবে, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইনফ্রন্ট কস্ট, দিস কনস্ট্রাকশন কস্ট ইজ 70% অফ দ্য টোটাল লাইফ সাইকেল। অন্যদিকে একটি কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট যদি বলি, আমি নাম বলি, যদি গ্যাস বেস হয়, কোল বেস হয়, তার ফ্রন্ট এন্ড কস্ট ম্যাক্সিমাম 25%, 30%, রিমেনিং কস্ট অপারেশনাল কস্ট। তাহলে সেই কস্টের অ্যানালাইসিসে আপনি যদি চিন্তা করেন, লাইফ সাইকেল অ্যানালাইসিস চিন্তা করেন, তা দেখবেন যে অন্য যে তুলনা। অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্ল্যান্ট ফ্যাক্টর নট লেস দেন 90%, লাইফ টাইম ইজ 60 years, এক্সটেনশনেবল 20 to 30 years। অন্যগুলি পাওয়ার প্ল্যান্ট আয়ুষ্কাল, মানে ইকোনমিক আয়ুষ্কাল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 1/3। তাহলে এইগুলি যদি বিবেচনা করেন এবং সবগুলি মিলিয়ে যদি আপনি লাইফ সাইকেল অ্যানালাইসিস করে আপনি লেভেলাইজ কস্ট বের করেন, ডেফিনেটলি ইট ইজ লোয়ার দেন এনি আদার অপশনস। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যেহেতু সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং আমরা আন্তর্জাতিকভাবে আমরা দায়বদ্ধ টু এনশিওর সেফটি, সিকিউরিটি, সেফগার্ড এই প্রজেক্টের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের এই উপযুক্ত অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি ব্যতিরেকে প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব না। একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয় পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে, এবং সেই পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নের প্রিকন্ডিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। এবং অ্যাপ্রোপ্রিয়েট নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে। IAEA একটা গাইডলাইন তৈরি করেছে, যাকে বলি আমরা মাইলস্টোন অ্যাপ্রোচ। মাইলস্টোন অ্যাপ্রোচে আমরা প্রজেক্টের বিভিন্ন ফেজে দেশের কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকা বাধ্যতামূলক সেইটুকু একটা ব্যাখ্যা দেওয়া আছে, একটা গাইডলাইন দেওয়া আছে। আমরা সেই মাইলস্টোন ডকুমেন্টকে আমাদের সরকার আমরা এই দেশের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আমরা গ্রহণ করেছি। বলতে গেলে আমাদের একটা পলিসি ডকুমেন্টস হিসেবে আমরা শুনছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর, তিনি বলছিলেন এই প্রকল্পটি নিয়ে। এবং আমরা দ্রুত আলোচনায় ঢুকে যেতে চাই। আমাদের মূল আলোচনায় ঢুকবার আগে আমরা ডক্টর ইজাজ হোসেন আপনার কাছে যেতে চাই এবং আপনার কাছে ছোট একটু 2 মিনিটের একটা ছোট ভূমিকা আশা করছি যে বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্ভাবনার জায়গায় বাংলাদেশ যে অবস্থায় বা যে অবস্থানে রয়েছে, সেখানে এই মুহূর্তে
মুহূর্তে এবং সামনের দিনগুলোতে বিদ্যুৎ এবং জ্বালানির বিপুল চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে, প্রকল্প নিচ্ছে এবং তারই একটি অংশ হিসেবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির কাজ গত বছর শুরু হয়েছে এবং এর মাধ্যমে বিশ্ব পরমাণু শক্তির এলিট ক্লাবের 33তম দেশ হিসেবে বাংলাদেশ নাম লিখেছে। এটা বাংলাদেশের জন্য অবশ্যই মর্যাদার, একই সঙ্গে সম্ভাবনার। একটু জ্বালানি চাহিদার প্রেক্ষাপট যদি আমরা স্বল্প এবং মধ্যমেয়াদী যদি একটা চাহিদার কথা বিবেচনা করে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে এবং আরও আনুষঙ্গিক অনেক বিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা আসলে জানি, আপনার কাছে ছোট একটা ভূমিকা আশা করছি। ধন্যবাদ। আমরা যদি এনার্জির কথা বিবেচনা করি, এই মুহূর্তে কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা ইভেন শর্ট টার্ম, যেটা বলি শর্ট টার্ম তো প্রায় 5 বছর, এটার কোনো ভূমিকা নাই। হ্যাঁ, তা আমাদের এই মুহূর্তে এনার্জির যেই সংকটই চলছে বলবো, কারণ আমাদের তো গ্যাস ফুরিয়ে যাচ্ছে, আমরা সেটাকে এলএনজি দিয়ে সাবস্টিটিউট করার চিন্তা করছি, কয়লা আনার চিন্তা করছি। আমরা যেহেতু আমাদের এই মুহূর্তে যথেষ্ট স্বল্প কার্যকরী আর কি বিদ্যুৎ কেন্দ্র নাই, সেজন্য আমরা তেল ব্যবহার করছি। তো এইসব যদি আমরা বিবেচনা করি, আমাদের মেইন ক্রাইসিসটা এই মুহূর্তে হচ্ছে প্রাথমিক জ্বালানি। হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, বিদ্যুৎ সেক্টরে আমি মনে করি সরকার যথেষ্ট অগ্রগতি দেখিয়েছে এবং বেশ ভালো সাকসেস দেখেছে। যত সমস্যাই হোক তারা সমাধান করে ইকোনমিটা যেন সাফার না করে বিদ্যুৎ দিতে পেরেছে। কিন্তু এই বিদ্যুৎ দিতে গিয়ে যে চাহিদাটা ক্রিয়েট হয়েছে অফ জ্বালানি, এটা কিন্তু ঠিকমতো ম্যানেজড হয় নাই। কারণ এই মুহূর্তে আমাদের কিন্তু দেশে আমাদের 500 MMCFD এলএনজি এসে যাওয়ার কথা ছিল। এই জাহাজটা এপ্রিলের শেষ থেকে বসে আছে, কিন্তু আমরা এটাকে সংযোগ দেওয়ার ব্যাপারে কিছু জটিলতা, কিছু কারিগরি, কিছু লজিস্টিক জটিলতার কারণে কিন্তু দিতে পারছি না। সো আমাদের মূল সমস্যা এই মুহূর্তে কিন্তু প্রাথমিক জ্বালানি। আর বিদ্যুতের ব্যাপারটা, বিদ্যুৎ কেন্দ্র আমি মনে করি সরকার মোটামুটি সাকসেসফুলি প্রসিড করছে, যে যখন যেটা দরকার সেটা করা। একটাই খালি সমস্যা হচ্ছে যে যদিও বিদ্যুৎ তৈরি করা এবং বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার দায়িত্ব হচ্ছে পিডিবির কিংবা ওই পাওয়ার ডিভিশনের, কিন্তু তাদেরকে আবার কয়লার ক্ষেত্রে ওইটার কিন্তু দায়িত্ব তাদেরকেই নিতে হচ্ছে। হ্যাঁ, তো এরকম কিছু জটিলতা আমাদের সিস্টেমে আছে। যদিও এইটা যেহেতু প্রাথমিক জ্বালানি কয়লা, এটা কিন্তু আরেকজনের দেওয়ার কথা, ওনারা বলবে এটা চলে আসবে, কিন্তু তাদেরকেই এটা করতে হচ্ছে। সো একটু কমপ্লেক্স বাংলাদেশের ক্ষেত্রে। তো আমি মনে করি যে ওই বিদ্যুৎ ক্ষেত্রে ওই কয়লার যে ব্যাপারটা, ওই কয়লা পাওয়ার প্ল্যান্টগুলো যখন আসবে তখন আমরা ঠিকমতো বুঝতে পারবো যে কয়লার যোগানটা কিভাবে হচ্ছে। আর এইটা যেটা এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইস্যুটা, আমি মনে করি এটা মিড টার্ম, হ্যাঁ, অ্যাটলিস্ট 5 বছরের পরের এটা আমাদের একটা অবদান রাখবে আমাদের। আমরা স্যার আপনার কাছে যে এই প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান, এই ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য কারিগরি জ্ঞান এবং দক্ষ লোকবলের বিষয়টা আপনার কাছে একটু পরে শুনতে চাইবো। আমরা এই ফাঁকে ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আমরা যেমনটি আসলে প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর যেমনটি বলছিলেন যে এটি অনেক আধুনিক এবং সর্বশেষ প্রযুক্তির এবং মেয়াদের বিবেচনায় আমরা যেটি দেখছি যে এটি আসলে একটু দীর্ঘ মেয়াদের একটা সুফল হয়তো আমাদের এখানে একটু বয়ে আনবে। আমরা কিন্তু দেখছি যে আমাদের যে বিপুল পরিমাণ যে চাহিদা রয়েছে বিদ্যুৎ এবং জ্বালানির যে চাহিদাটি রয়েছে, তার ফলে আমাদেরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি কুইক রেন্টাল বা অন্যান্য প্রচলিত বিদ্যুৎ কেন্দ্র এবং একই সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা আমাদেরকে আসলে ভাবতে হচ্ছে। তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি আজকে আমাদের আলোচনার একটু ফোকাস পয়েন্ট, তো সেখানে আসলে প্রযুক্তি এবং মেয়াদ এবং ভবিষ্যতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের সম্ভাবনা বা পরিকল্পনা, প্রস্তুতি, এই বিষয়টা একটু আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। স্যার ইজাজ স্যার যেটা বললেন যে আসলে শর্ট টার্মের জন্য এখন একটু নিউক্লিয়ার বিদ্যুৎটা চিন্তা করাটা একটু দীর্ঘমেয়াদী বিষয়, শর্ট টার্মের জন্য নয়। আমি বলতে চাই আসলে আজকে যে আমাদের ফার্স্ট কনক্রিট পোরিং ডে সেলিব্রেটেড হলো, তো আজকের দিন থেকে কিন্তু 5 or 5.5 years প্রয়োজন যে এটা পুরো পূর্ণাঙ্গ একটা রিঅ্যাক্টর তৈরি করতে। কিন্তু তার আগে কিন্তু 2009 সাল থেকে কিন্তু কাজ শুরু হয়েছে। তার আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও কিন্তু তারা বেসিক অনেকগুলো ডকুমেন্টেশন, ইন্টারন্যাশনাল রেগুলেশন, প্রোটোকলসে কাজগুলি করতে হয়েছিল। তো 2009 সাল থেকে যদি আজকে 2018 দেখেন কতদিন লেগেছে। সাইট কিন্তু নির্বাচিত ছিল, জানেন যে 61-এর উপরে সেই সাইটটা নির্বাচিত, তারপরে কিন্তু অনেক কাজ করতে হয়। তার মানে যে সরকার অত্যন্ত সচেতন যে এটা আমরা হঠাৎ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যাওয়া সম্ভব নয়, এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন
এটার জন্য অনেক ধরনের ভালো ভেন্ডর কান্ট্রি দরকার, তাই আবার অর্থ প্রয়োজন, অনেক ধরনের জটিলতা, যেহেতু হাইলি কমপ্লেক্স এবং হাইলি সেন্সিটিভ একটা টেকনোলজি। দ্যাটস ওয়াই যে এটা সরকার সঠিক সময়ে চিন্তা ভাবনা শুরু করেছেন, সঠিক পথেই এগুচ্ছেন। তবে আমি যেটা বলবো যে প্রযুক্তি বিষয়ে যে মানুষের যদি কনসার্ন থাকে, যে অনেকের কনসার্ন আছে যে এই ধরনের প্রযুক্তি আমাদের দেশে কতটুকু ভায়াবল, তো আমি এই প্রেক্ষিতে বলতে চাই যে আমরা বলছি যে অনেকে উদাহরণ দেয় ফুকুশিমার কথা, অনেকে উদাহরণ দেয় চেরনোবিলের কথা। আসলে আপনারা জানেন ওই রিয়েক্টরগুলি কিন্তু 1970 সালের কনস্ট্রাকশন, 74-5-এর দিকে ওদের অপারেশন শুরু হয়েছিল। ওই ধরনের যে প্রযুক্তি আমরা বলি জেনারেশন 2 প্রযুক্তি, ওই প্রযুক্তির মধ্যে অনেক ধরনের প্যাসিভ সেফটি ফিচার্স ছিল না, যার কারণে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা কোনো মনুষ্য সৃষ্টির কারণে হোক বা ন্যাচারাল কারণে হোক না কেন, সেগুলোকে ঠেকানো যে প্যাসিভ সেফটি ফিচার্স থাকা উচিত ছিল সেগুলি পর্যাপ্ত নেই। কিন্তু বর্তমানে যে জেনারেশন 3+ রিয়েক্টর ডিজাইন করা হয়েছে এবং রাশিয়া, আপনারা জানেন যে রাশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক রিয়েক্টর বহির্বিশ্বে তৈরি করেছে। তারা 53টা রিয়েক্টর 12টা কান্ট্রিতে তৈরি করেছে। তাদের হিউজ এক্সপিরিয়েন্স, এবং তারা বর্তমানে 34টা রিয়েক্টর 11টা কান্ট্রিতে তৈরি করছে। দ্যাট মিনস দ্যাট যে তারা জানে যে আসলে তারা চাচ্ছে সারা বিশ্বে যে একটা, যেহেতু আমি মনে করি নিউক্লিয়ার এবং নবায়নযোগ্য জ্বালানি হবে ভবিষ্যতে মূল জ্বালানি যোগানের মূল হাতিয়ার, মূল উৎস। তো এই সেন্সকে মাথায় রেখে, কারণ পরিবেশ বান্ধব, নির্মল, পরিচ্ছন্ন, এখন এই বিষয়টাকে রাশিয়া, চায়না এবং আরও কিন্তু কত দেশ, ওরা ইউএসও এখন কিন্তু, যদিও তারা বন্ধ করেছিল অনেক দিন ধরে, এখন তারা ইউএস ভাবছে যে না, তাদের লিডারশিপ নিতে হলে এখন তাদেরকে নিউক্লিয়ার পাওয়ার কনস্ট্রাকশন আসতে হবে। দ্যাট মিনিং ইজ দ্যাট যে নিউক্লিয়ারের আবার একটা স্বর্ণযুগ আসবে এবং আসতেই হবে। তো এই কারণে যে এখন যদি গ্লোবাল লিডারশিপের লিডারশিপ দিতে হয়, তাহলে প্রয়োজন হলো আধুনিক প্রযুক্তি, যাতে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট যে বিগত বছরগুলোতে হয়েছিল সেই কারণগুলোকে মিটিগেট করে, যাতে পোস্ট ফুকুশিমা রিকোয়ারমেন্টস, চেরনোবিল রিকোয়ারমেন্টস থেকে আরও অ্যাডভান্স সেফটি ফিচার্স অ্যাড করে এগুলি তৈরি করা হয়েছে। যদি এগুলো যে কোনো কারণে, আসলে দুর্ঘটনা হলো একটা কাল্পনিক বিষয়, আপনারা জানেন, ধরে নিতে হয় যে কোনো একটা রিয়েক্টরে তার লাইফ টাইমে একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো এই বিষয়গুলিকে কেন্দ্র করে যদি ঘটেও, তাহলে এই অ্যাক্সিডেন্টকে লোকালি রিয়েক্টর পিপলরাই ম্যানেজ করে যাতে কোনো ক্রমেই রেডিয়েশনের ঝুঁকি মানুষজন না পায়, সেই ব্যবস্থা এখানে রক্ষিত আছে। এই বিষয়টি স্যার আপনার কাছে একটু বিস্তারিত শুনতে চাইবো আলোচনার কিছুক্ষণ পরের অংশে। আমরা এই ফাঁকে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আপনার কাছে যেতে চাই যে একটা সম্ভাবনার কথা তো আমরা আসলে শুনছি যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তির অধিকার হলো শান্তিপূর্ণ ব্যবহারের দিক থেকে, কিন্তু এই বিপুল পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে, একটা বড় ধরনের সোর্স তৈরি হলো, খুব ভালো কথা, কিন্তু আমাদের সঞ্চালন লাইনের যে আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি, আমরা এটা নিয়ে একজন উদ্বেগের কথা জানি, এবং এই বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া জাতীয় গ্রিডে যোগ হবার পরে সেটি আসলে গ্রাহকদের কাছে পৌঁছানো, এটি আসলে একটা বড় চ্যালেঞ্জ বলে অনেকেই বলছেন। তো এইখানে আসলে আমরা কোন পরিস্থিতিতে কোথায় আছি, এটা যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা অত্যন্ত প্রণিধানযোগ্য বর্তমানে, বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেশনের প্রেক্ষাপটে। তার আগে আমি বরং আপনি যে স্বপ্ন এবং সম্ভাবনার বিদ্যুতের কথা বললেন, সেটা দিয়ে শুরু করলে আমার মনে হয় বুঝতে পারবেন যে আমরা এখন কোথায় আছি। স্বপ্ন তো দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে 2021 সালের মধ্যে আমরা সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিব। এই স্বপ্নকে মাথায় রেখে সম্ভাবনা হলো আজকে আমরা এখন 18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। সম্ভাবনা হলো আমরা একটু আগে প্রফেসর ইজাজ যেটা বললেন যে সংকটময় মুহূর্ত, সংকটের কিছু না, প্রাইমারি জ্বালানি যখন যার যেটা প্রাপ্য থাকবে সেটাই ইউজ করবে। কোনো কোনো দেশে তারা কয়লার উপর নির্ভরশীল, কোনো দেশ লিকুইডের উপর নির্ভরশীল। আমরা কিছুদিন ধরে আমাদের ডোমেস্টিক গ্যাসের উপর নির্ভরশীল ছিলাম, এখন ডোমেস্টিক গ্যাস নাই, আমরা এলএনজি অন্যান্য বহুমুখীকরণ করব। জাপানের মতো দেশ এলএনজিতে যাচ্ছে। সো এই সম্ভাবনার প্রেক্ষাপটে কিন্তু আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নতুন একটা দ্বার উন্মোচিত হয়েছে। সেটা করতে গিয়ে যেটা আপনি ঠিকই ধরেছেন যে আমাদের এই সম্ভাবনাগুলোকে বাস্তবায়ন করতে গেলে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ অবশ্যই যে আমি যেটা বললাম জ্বালানি বহুমুখীকরণ করা, সেটার একটা চ্যালেঞ্জ থাকে যে বহুমুখীকরণ করতে গেলে তো বিকল্প জ্বালানির প্রাপ্যতাটা সেখানে সাশ্রয়ী কতটুকু হবে, অ্যাফোর্ডেবল যেটা আমরা বলছি মানুষকে দিব। নিউক্লিয়ার ক্ষেত্রে গিয়ে নিউক্লিয়ার যেমনি করে একটু আগে যে দুইজনে বলেছেন, বিশেষ করে ডক্টর শফিক যেটা বলল যে
বা ওই পিডি সাহেব যেটা বললেন যে এটা লং টার্মে সাশ্রয়ী, কিন্তু সেটার একটা আবার চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ হলো আমি যেরকম ধরেন লিকুইড বেজ পাওয়ার প্ল্যান্টগুলি বা আমার যেসব সিম্পল সাইকেলগুলো যত সহজে আমি ইচ্ছা করলে শাটডাউন করে দিতে পারবো, অথবা আমার যে সঞ্চালন লাইনের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো সেটা যেভাবে ফ্লাকচুয়েট করবে, নিউক্লিয়ার ক্ষেত্রে সেটা কখনো সম্ভব না। সেটা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের বর্তমানে যে গ্রিডের যে কোয়ালিটি, সেই গ্রিড কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আপনি জানেন যে আমাদের গ্রিড কোডও কিন্তু যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সেটা ওয়ান ইয়ের মধ্যে ছিল, রেঞ্জের মধ্যে ছিল, যেটাকে আলটিমেটলি 0.5 বা ওরকমে নিয়ে আসতে, নিচে নিয়ে আসতে হবে। আমরা সেটা নিয়ে কাজ করছি এবং আমরা প্রাথমিক মেজাজ হিসাবে আমরা দেখেছি যে আমরা যদি ফ্রি গভর্নিং মোডে যদি আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো চালাই তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক ইমপ্রুভ করে। বাট সেটাই একমাত্র মেজাজ না, এটা একটা প্রাথমিক মেজাজ। বাট আমাদেরকে লং টার্ম স্মার্ট গ্রিডে যেতে হবে, যার মাধ্যমে আমাদের টোটাল গ্রিড সিস্টেম স্টেবল থাকবে এবং যেরকম একটা স্টেবল পরিবেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চলবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনি জানেন যে 2024 সালে আমাদের প্রথম ইউনিট আসবে। আমরা তার আগেই আমাদের যে সঞ্চালন লাইনের যেসব দুর্বলতাগুলো আছে, বটলনেকগুলো আছে, সেগুলো দূর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমার বিশ্বাস আমরা সেই অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছব। এবং আমাদের যে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে আপনি যেটা বলেছেন যে আমরা এই যে একটা এলিট গ্রুপে আমরা পদার্পণ করেছি, এটা আমাদের অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যেই জানেন যে রূপপুরের বাইরেও নতুন আরেকটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। সো সেই প্রস্তুতি কিন্তু বিদ্যুৎ বিভাগ আমরা নিচ্ছি। আপনার কাছে আর একটু সুনির্দিষ্টভাবে শুনতে চাইবো যে পাওয়ার সঞ্চালন লাইনের আসলে আমরা মানে কোন ফেজে এখন আছি এবং আগামী কয়েক বছরে যে এই লাইনটিকে আরো উন্নত করে তোলা, আধুনিক করে তোলার ব্যাপারে আপনাদের কি কি পদক্ষেপ, এটা সুনির্দিষ্টভাবে আপনার কাছে শুনতে চাইবো। আর কিছুক্ষণ পরে আমরা ছোট্ট বিরতি নিয়ে আমাদের আলোচনা, তার আমাদের পরে আমরা হয়তো একটু বেশি সময় পাবো। কিছুক্ষণ পরে ফিরছি, দর্শক সঙ্গে থাকবেন। স্বপ্ন ও সম্ভাবনার বিদ্যুৎ, এটি আজকে আমাদের নিউজ আওয়ার এক্সট্রার আলোচনার বিষয়। 3 জন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি এবং আমরা আবারও একটু মনে করিয়ে দিই যে আজকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিটের কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই প্রসঙ্গটি সামনে রেখে আমরা আলোচনা করছি সেই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে। আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। বিরতির মাঝখানে আমরা একটু কথা বলছিলাম এই বিদ্যুৎ কেন্দ্রের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, যদিও এখনও নির্মাণাধীন, আমরা সামনে হয়তো আরও অনেক বিষয় সামনে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটির কারিগরি জ্ঞান এবং দক্ষ জনবলের যেরকম সংকট রয়েছে এবং এটি পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের কিছু চ্যালেঞ্জও হয়তো আমাদের সামনে আসবে। এই চ্যালেঞ্জগুলো বিষয়টা আপনার কাছে জানতে চাই। আসলে আপনারা জানেন যে এটা অত্যন্ত একটা হাইটেক এবং অত্যন্ত কমপ্লেক্স ইন নেচার এই পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো আমরা আজকে যে প্রোগ্রামটা আপনি করলেন বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে উদ্বোধন করলেন, এটা অর্থ হলো যে আজ থেকে 2nd ইউনিটটা কনসিভ করলো। এখন আমাদের প্রয়োজন সঠিক লালন পালন পরিচর্যা। এই পরিচর্যা করলে একটা পূর্ণাঙ্গ রিঅ্যাক্টর আমরা পাবো। তো পরিপূর্ণ পরিচর্যা অর্থ হলো সঠিক ম্যানেজমেন্ট, লিডারশিপ দিতে হবে এবং ম্যান পাওয়ার প্রপারলি ডেভেলপ করতে হবে। কারণ তারপরে আছে রেগুলেটরি বডি, আমাদের স্বাধীন একটা ক্রিয়েট হয়েছে। রেগুলেটরি বডির অনেক ধরনের লাইসেন্সিং ইস্যুস আছে থ্রুআউট দ্য আনটিল কমিশনিং। তো এই পর্যায়গুলো দেখার জন্য রেগুলেটরি বডির অনেক লোকবল প্রয়োজন। তো বর্তমানে যে রেগুলেটরি বডি আছে তাদেরকে অনেক ধরনের চ্যালেঞ্জ নিতে হবে। তারপর আছে হলো আমাদের, আমি বলবো যে আমাদের পাবলিক পারসেপশন অনেক লোকই আসলে এই রিঅ্যাক্টর বা পারমাণবিক বিদ্যুৎ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। আমি ইভেন দেখেছি যে যারা ইঞ্জিনিয়ার, যারা টেকনোলজি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তাদের মধ্যেই কিন্তু রং পারসেপশন বিরাজমান। তা আমি বলতে চাই আসলে এই রং পারসেপশন আসলে তৈরি হয় জানেন যে অজ্ঞাত কারণে বা অজানার কারণে।
তো আমাদের এই উচিত হবে এই বিষয়গুলোকে যে যে নেতিবাচক দিকগুলো তারা